5. ঘুম ভাঙে রোজ ভোরবেলা। বড়মা বলেন, মাবলু, লাভলি, ওঠো, যাও, বাইরে যাও, পাখিরা গান গাইছে, যাও, গান শুনে এসো। তখন এই কথাগুলোর মানে বুঝতাম না। রেডিওতে গান হয় শুনি, কিন্তু পাখিরা গান করে কিভাবে ঠিক বুঝতে পারি না। কয়লা দিয়ে দাঁত মাজি, একটা মাত্র বাথরুম দোতলায়, সেখানে লাইন বেশি। নিচে টিউবওয়েলের পাড়ে চলে যাই। দাঁত মাজার পর টিউবওয়েলের হাতল বুকে ঠেলে পানি বের করে কুলি করি। টিউবওয়েলের পানির ভালো দিক হলো শীতকালে পানি বের হয় গরম, আর গরমকালে পানি বের হয় ঠান্ডা। দাঁতে আঙুল ঘষতেই কিচিরমিচির শব্দ হয়, বুঝতে পারি দাঁত পরিষ্কার হয়েছে। তারপর পাখিদের গান শুনতে যাই বটগাছের নিচে। কত বিচিত্র পাখি যে আসে এই জায়গাগুলোয়। পাখিদের ডাক শুনি, কিন্তু কোনো কাকলিকেই ঠিক গান বলে মনে হয় না। দোতলায় উঠি, রান্নাঘরের কাছে যাই। বড় মা রুটি বেলছেন, ছোট মা ভাজছেন। রুটি আর আখের গুড় আমাদের নাস্তা। নাস্তা খেয়ে পড়তে বসো, সব মাফ আছে, পড়া মাফ নেই। 9টার মধ্যে ভাত হয়ে যায়। গোসল সারতে নিচে টিউবওয়েলের পাড়ে যাই, টিউবওয়েলের মুখের নিচে বসি। বাবলু ভাই হাতল চাপেন। বাতাস থাকলে পানি একদিকে সরে যেতে থাকে, আর বাতাসে শরীরে কাঁপন ওঠে। তবে রোদ পড়ে কদতলায়, তাতে গোসল সারতে আরামই লাগে। একটাই গামছা 3 ভাইয়ের জন্য। প্রথমে যে গোসল করে সে গা মুছে শুকনো গামছা দিয়ে, এরপর ভেজা গামছা দিয়েই গা মুছতে হয়। রোববারে আমরা সাবান দিয়ে গোসল সারি, লাইফবয় সাবান দিয়ে। সাবান চুলেও মাখি, চুল সাদা ফেনায় ভরে ওঠে। সাবানের গায়ে চুল লেগে থাকে একটা দুটো। ভেজা প্যান্টের উপরে গামছা পরে নিয়ে আমরা প্যান্ট বদলাই। বাবলু ভাই লুঙ্গি পরা শুরু করেছেন, তার লুঙ্গি পাল্টাতে বেশি অসুবিধা হয় না। গোসল সেরে নিয়ে 3 ভাই চুলে তেল দিই, নারকেল তেল। শীতকালে তেল জমে যায়, বারান্দার রোদে রাখলে তা গলতে গলতে দুপুর। সহজ উপায় হলো বোতলের ভেতরে পাটখুরি ঢুকিয়ে জমার তেল খুঁচিয়ে বের করে আনা। ভেজা মাথায় নারকেল তেল দিই। বড় মার চোখে পড়লে তিনি কাছে ডাকেন, ভালো করে মাথায় তেল ডলে দেন। একটা চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ে দেন। পেছনের পারদ ক্ষয়ে যাওয়া একটা আয়না মুখের সামনে ধরি। বড় মা আমার চিবুক ধরে চুল আঁচড়ান। এই আদরটা আমি খুব উপভোগ করি। আবার সপ নিয়ে বসে পড়ি খেতে। সকাল 9টার গরম ভাত, ভাত থেকে ধোয়া তো উঠছেই, 5 ফোড়ন দিয়ে তেলানি দেওয়া ডাল থেকেও যেন গনগনে আগুনের আঁচ বেরোচ্ছে। আগের দিনের ইলিশ মাছের তরকারি তো রয়েছেই। স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে, নাকে মুখে কোনো রকমে আমরা ভাত গুজি, বারবার পানি খাই। বড় মা বলেন, ভাত খাওয়ার সময় পানি খেতে হয় না, ভাত শেষ করে পানি খাও বাবা। লাভলির এই সময়টা বড় আনন্দের, তাকে স্কুলে যেতে হবে না। 9টার সময় ভাত খেতে বসতে হবে না, ও ভাত খাবে আস্তে ধীরে। বড় মা ওকে ঘি দিয়ে গরম ভাত মেখে দলা দলা করে দেবেন, ও খাবে। ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য বড় মা ওকে বলবেন, এই লোকমাটা হলো তোমার বাবলু ভাইয়ের, খাও। এই লোকমাটা হলো তোমার ডাবলু ভাইয়ের, এটা তোমার মাবলু ভাইয়ের, আর এইটা হলো ওই যে কাকটা ওর, খাও। লাভলি বলে, মাছ খাবো না, গন্ধ লাগছে। বড় মা চিৎকার করে ওঠেন, শেফালি, শেফালি, লাভলিকে একটা ডিম ভাজি করে দাও না। লাভলি বাড়ির ছোট মেয়ে আর একমাত্র মেয়ে, সবার আদর ওর জন্য তুলে রাখাই থাকে। ছোট মা ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল ঢালেন। লাভলির ডিম ভাজায় মরিচ পেঁয়াজ দিতে হয় না, এইটা একটা সুবিধাই ছোট মার জন্য। ডিম ভাজার কষ্ট কমই করতে হয়। আমরা স্কুলে যাওয়ার জন্য বের হই। আমাদের বই খাতা থাকে হাতে, হাতের ঘামে খাতা ভিজে যায়। আমাদের পায়ে থাকে বাটার স্যান্ডেল শু, গায়ে সাদা শার্ট, পরনে হাফ প্যান্ট, স্কুলের ইউনিফর্ম। আমার শার্ট দুটো, বাবলু ভাইয়ের শার্ট দুটো। ডাবলু ভাইয়ের 2 শার্ট ছাড়াও পোলো গেঞ্জি আছে, উনি জেদ করে কিনে নিয়েছেন। আমাদের বাসায় পরার জন্য স্পঞ্জের স্যান্ডেল আছে। সেই স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে আমরা যা যা করি: 1. ল্যাম্পোর আলোয় ধরে ফিতার রবার গলিয়ে নিজেরাই সারাই। 2. স্পঞ্জ নিয়ে মুচির কাছে যাই, তিনি ফিতা স্যান্ডেলের সঙ্গে সেলাই করে দেন। 3. নতুন ফিতা কিনে আনি, সেটা সাবান দিয়ে পানি দিয়ে ফুটোর মধ্যে ঢোকাই। আমাদের 2 মাই কাঁটা দিয়ে উল বোনেন, আমাদের জন্য হাফ সোয়েটার বানিয়ে দেন। আমাদের সেলাই মেশিন আছে, আমাদের পায়জামা, লাভলির জামা, মায়েদের ব্লাউজ সেই মেশিনে সেলাই করেন 2 মা। আমাদের সেমাই বানানোর মেশিন আছে, আমরা সেটার মধ্যে আটার ময়ান ঢুকিয়ে হাতল ঘুরিয়ে সেমাই বানাই। পিলপিল করে সেমাই বের হয়।
সেই সেমাই 1 হাত লম্বা হলে একগুচ্ছ কেটে নিয়ে আমরা ছাদে শপের উপরে শুকাতে দিই। বাবলু ভাই মেশিন ঘোরাতে পারেন সবচেয়ে ভালো, তার হাতে কড়া পড়ে যায়। তখন আতিয়ার মামা মেশিনের হাতল ঘোরান, তার হাতের তালু লোহার মতো শক্ত। ডাবলু ভাই কুড়াল চালাতে পারেন, আমাদের খড়ি তিনি কুড়াল দিয়ে কেটে কেটে ফালা করেন, তার হাতেও কড়া পড়ে যায়। আমি আবার পারি শিনটা বা পাটখড়ি দিয়ে সেমাই থেকে পাখি তাড়াতে। এই সময় ছাদে আমি আর লাভলি নাচি। আমাদের নাচের গান হলো শুকনো পাতার নুপুর পায়ে আর মোমের পুতুল। দুই ভাই বোন প্রথমে বসি, তারপর গান শুরু করি। পাতার নুপুর বোঝানোর জন্য প্রথমে পায়ের কাছে হাতের আঙুল গোল করে একবার ডানে একবার বাঁয়ে নিতে হয়, সঙ্গে পা চলে তালে তালে। আমাদের স্কুল বাসা থেকে আধা মাইল দূরে, আমরা হেঁটে স্কুলে যাই। বাসার কাছে স্কুলটা হাই স্কুল, এটাতে আমরা কেউ পড়ি না। বাবলু ভাই ক্লাস 5, ডাবলু ভাই ক্লাস 4, আমি ক্লাস 2। লাভলি স্কুলে ভর্তি হয়নি। বাবলু ভাই ক্লাসে ফার্স্ট বয়, ডাবলু ভাই ক্লাসে ফার্স্ট বয়। আমি ক্লাসে ফার্স্ট হতে পারি না, থার্ড হই। মরমে মরে যাই। ছোট মা বলেন, তুই কি করবি? তোর ভাইদের পিয়ন হবি? ওদের ব্যাগ টানবি? আমাদের ছোট মা আমাদের রোজ পড়ান, পড়া ফাঁকি দিলে পিঠে হাত পাখার ডাটি ভাঙেন। আমাদের বড় মা আমাদের মারতে দিতে চান না। আমরা মার খেয়ে কান্না জুড়ে দিলে তিনি কাঁদতে শুরু করেন। তখন দুই মায়ের ঝগড়া লেগে যায়। বড় মা বলেন, ছেলেদের মারো কেন? ছোট মা বলেন, মারবো, আরো মারবো। পড়া পারবে না কেন? পড়া পারে না মানে আমার ছেলেরা পড়া পারে না? সবগুলা ক্লাসের ফার্স্ট বয়। কেমন কথা বলো যে ওরা পড়া পারে না? খুব পারে। প্রিয় পাঠক, আপনাদের যে বলেছিলাম না আমরা 4 ভাই বোনের সবাই যে ছোট মার পেট থেকে পড়া, সেটা আমরা ছোটবেলায় জানতাম না। আমরা জানতাম আমাদের 2 মা, বড় মা আর ছোট মা। ছোট মা আমাদের গর্ভধারিণী, তিনিই আমাদের মার দিতেন, আর আমাদের কান্না দেখে কাঁদতে বসতেন বড় মা। বাবলু ভাই হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে 90 পেয়েছেন। খাতা নিয়ে বাড়ি আসতে ভয় পাচ্ছেন। খাতা বাড়ি নিয়ে এসে ছোট মাকে দেখাতে হবে, তিনি সই করবেন, তারপর খাতা ফিরবে স্কুলে। কিন্তু ছোট মা যখনই দেখবেন বাবলু ভাই 2টো অঙ্ক ভুল করেছে, 100 এর জায়গায় পেয়েছে 90, তখনই ছোট মার মাথায় রক্ত উঠে যাবে, তিনি রাগে থরথর করে কাঁপবেন। বাবা এই লক্ষণের নাম দিয়েছেন হিস্টেরিয়া। আমি তো তখন ক্লাস 2-এ পড়ি, আমি হিস্টেরিয়া বলতে পারতাম না। আমি ভাবতাম এটা হলো হিস্ট্রি বা ইতিহাসের কোনো ব্যাপার। ক্লাস 2-তে ওঠার আগে আমি ভাবতাম ক্লাস 3-তে কবে উঠবো, কারণ যতগুলো ক্লাস আছে ক্লাস 2 তার মধ্যে সবচেয়ে বেশি পচা। ক্লাস 1 ভেহেস্তের গান, ক্লাস 3 খায় বিড়ি, ক্লাস 4 হেডমাস্টারের জুতা চোর, ক্লাস 5 গুয়ের পাইপ, ক্লাস 2 খায় ... এখন এই হিস্টেরিয়ার ব্যাপারটা বলি, আমি ওটা উচ্চারণ করতে পারতাম না। ইংরেজি উচ্চারণ নিয়ে আমাদের বাড়িতে বেশ কিছু কৌতুক প্রচলিত ছিল। ছোট মার কৌতুক, এক লোক বড় বড় গল্প করছে। সে বলছে, আমি ইজিপ্টে গেছি, ফ্রান্সে গেছি, আফ্রিকায় তো 3 মাস ছিলাম। ও, তাহলে তো আপনার জিওগ্রাফি নিয়ে বেশ ভালো ধারণা আছে। হ্যাঁ হ্যাঁ, জিওগ্রাফিতে তো আমি 3 মাস ছিলাম, বেশ গরম দেশটায়। আচ্ছা আচ্ছা, শুধু জিওগ্রাফিতে ছিলেন, হিস্ট্রিতে ছিলেন না? হিস্ট্রি, হ্যাঁ, ওখানে গিয়ে তো আমার ডিসেন্ট্রি হয়ে গেল, বুঝলেন। বাবার কৌতুক ছিল, এক ছেলে বলছে বিইউটি বুট, সিইউটি স্যুট। তা শুনে একজন সবজান্তা ঠিক করে দিলেন, এই ছেলে কি বলছো? বিইউটি বাট, সিইউটি কাট, তোমার তো দেখি ফুটুরে খারাপ। বলতে চেয়েছে ফিউচার। ছোট মা সারাদিনের কাজ ছেড়ে রান্নাবান্না সেরে নোভেল পড়ছেন। উপন্যাসের নাম টুনি ম্যাম, লেখক সৈয়দ মুস্তফা আলী। বড় মা তখন মাথায় নারকেল তেল মাখছেন। তিনি 3 বাড়ি দূর থেকে মালতী দি এসেছেন। মালতী দি ক্লাস 3 পর্যন্ত পড়েছেন, এখন আর পড়েন না, পড়লে হয়তো 7-এ পড়তেন। বিয়ে হচ্ছে না কেন, এই নিয়ে পাড়ার সবার দুশ্চিন্তা। বড় মার সঙ্গে তার খাতির। বড় মা ছোটবেলায় হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত শিখতেন বলে জানি। মালতী দি আর বড় মা গুনগুন করে গান ধরেছেন, পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের দেখা, সে কি ভোলা যায়। ছোট মা কখনো গান করেননি, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। দুপুরটা ছিল থমথমে। জুলাই মাসের আকাশে মেঘ। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু গুমোট ভাবটা কমছে না। নিচে বাবার অফিস ঘরে হাতে টানা পাখা নাড়াচ্ছেন চুনিলাল। ছাদের রেলিংয়ে হঠাৎ হঠাৎ ডেকে উঠছে কাক। গাই দুটোকে আতিয়ার মামা নিচে গোয়াল ঘরের সামনে
চারিতে পানি খাওয়ার জন্য বেঁধে রেখেছেন। মাটিতে খড়, গোবর আর গরুর মুত হলুদ হয়ে আছে। বাছুর দুটো আরো দূরে আম গাছের সামনে বাঁধা। ডাবলু ভাই স্কুল থেকে ফিরলেন, আমি আর একটু আগে ফিরেছি। ছোট মা বই থেকে মুখ তুলে বললেন, এসেছো, যাও হাত মুখ ধুয়ে এসো। ভাত খাবে না দুধ ভাত? বড় মা গান থামিয়ে বললেন, ইস, রোদে গরমে মুখগুলো লাল হয়ে আছে, যাও বাথরুমে পানি তোলা আছে, আগে হাত মুখ ধো। ইস, ফর্সা গালগুলো কিরকম আগুনে সেকা দেখাচ্ছে। বড় মা আমাদের গায়ের রং নিয়ে গৌরব করতেন, তার নিজের গাত্রবর্ণ উজ্জ্বল সাদা। ছোট মা আমাদের গর্ভধারণীর রং একটু চাপা ছিল, কিন্তু ছোটবেলা থেকে বড় মার আদর পেয়ে পেয়ে আর তার ঘষা পেয়ে পেয়ে আমরা ফর্সা হয়ে গেছি বলে বড় মা ভাবতেন। হাত মুখ ধুয়ে দুধ ভাত খেতে বসি। আমার একটা গোল বাটি আছে, সাদা রঙের টিনের বাটি, তাদের দুধের সঙ্গে গুড় মেশালে রং হয় লালচে। সাদা যোগ লাল, গোলাপি হওয়ার কথা তা হয় না। দুধের বাটির তলা থেকে ভাত কুড়িয়ে কুড়িয়ে মুখে তুলি। মনে মনে ভাবি, পানির নিচে ডুবে ডুবুরি মুক্তাওয়ালা ঝিনুক তুলছে। সে ছিল অবাধ কল্পনার কাল। বাবলু ভাই আর ডাবলু ভাই ফিসফিস করছেন, আমি কান খাড়া করি। বাবলু ভাই, ছোট মার মনটা মনে হচ্ছে এখন নরম আছে। বই পড়ছেন তো, দেখ, চোখ মুছছেন। এখন দেখাই খাতাটা। ডাবলু ভাই, না, ছোট মাকে দেখানোর দরকার নেই, বাবা আসুক ওপরে, বাবাকে দেখান, বাবা সাইন করুক। বাবলু ভাই, তারপর যখন রেজাল্ট দেবে সেটা তো এনে ছোট মাকে দেখাতেই হবে। তখন যদি দেখেন অঙ্কে 90, তখন বলবেন না অঙ্ক খাতা কে দেখেছে, কে সাইন করেছে? ডাবলু ভাই, তখনকার সমস্যা তখন দেখা যাবে। ছোট মা বললেন, বাবলু, কি হয়েছে, ফিসির ফিসির করছিস কেন? কি লুকাচ্ছ? আজকে কোনো খাতা দিয়েছে, আনো দেখি। বাবলু ভাই ধরা পড়ে গেলেন। খাতাটা অন্য খাতার ভেতর থেকে বের করে ছোট মার সামনে ধরলেন। 90? 90? আমার ছেলে 90 পাবে? তিনি হাত পাখাটা হাতে তুললেন, বা হাতে বাবলু ভাইয়ের কানটা ধরে ডান হাত দিয়ে পেটাতে লাগলেন, গরুকে যেভাবে পেটায় হালুয়ারা। বাবলু ভাই বর্ষণের চেয়ে গর্জনে মনোযোগ দিলেন বেশি। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, ওরে বাবা রে, মেরে ফেললো রে, ছোট মা মাফ করে দেন, আর কখনো ভুল হবে না। অঙ্কে 100-এর মধ্যে 120 পেয়ে দেখাবো। তাতে ছোট মার রাগ গেল আরো বেড়ে, তার হিস্টেরিয়া হয়ে গেল। তিনি পেটাতে পেটাতে বাবলু ভাইকে শুইয়ে ফেললেন। বড় মা ছুটে এলেন, ছোট মাকে আটকানোর চেষ্টা করছেন। ছোট মার মধ্যে তখন অসুরের শক্তি, কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। বড় মা বললেন, মালতী, মালতী, তুমি বাবলুটাকে সরাও তো। মালতী দি এসে বাবলুকে 2 হাতে চাপটে ধরে সরিয়ে নিয়ে গেলেন। আমার বুকটা চিনচিন করে উঠল। আমি মালতী দিকে ভালোবাসি, বড় হয়ে আমি মালতী দিকে বিয়ে করব। লাভলি ঘুমিয়েছিল ছোট মার ঘরে, লাল মেঝেতে সে ঘুমাচ্ছিল। এই গরমের মধ্যেও এই বাড়ির সানের মেঝে ঠান্ডা। ডাবলু ভাই এক লাফে নিচে চলে গেছেন। এখন তাকে দেখা যাচ্ছে হাত ধরে বাবাকে নিয়ে আসছেন। বাবা অফিস করছিলেন, তার গায়ে সাদা শার্ট, পরনে ঘিয়ে রঙের প্যান্ট। বাবার প্যান্টের পেছনের দিকে একটা রিফু আছে। বাবা সাইকেল চালান বলে প্যান্টের পাছার কাছটা ছিঁড়ে গিয়েছিল, ছোট মা সেটা রিফু করে দিয়েছেন। বাবা বললেন, কি হয়েছে? কি হবে? এই সংসারে না পাঠিয়ে আমার বাবা আমাকে কেটে কেন নদীতে ভাসিয়ে দিল না? আমি ভোর থেকে রাত পর্যন্ত খেটে মরি এই ছেলেগুলোকে মানুষ করার জন্য। তো কি হয়েছে, ওরা কি মানুষ হচ্ছে না? অঙ্কে 90 পেয়েছে, বাহ, খুব ভালো। 80 পর্যন্ত খুব ভালো। লেটার মার্কস 75ও ভালো। স্টার, ভেরি গুড বেটা, তোমার জন্য পুরস্কার আছে। তুমি কি পুরস্কার চাও? ছোট মা বললেন, আমি আজকেই যেদিক খুশি চলে যাব। আমার 2 চোখ যেদিকে যায় আমি চলে যাব। লাভলি কাঁদতে শুরু করলো। ছোট মা, আপনি যাবেন না। ছোট মা, আপনি চলে গেলে আমি মরে যাব। আমি কি করব বুদ্ধি পাই না, আমার অসহায় লাগে। ঝড় আর ঝগড়া আমি বড় ভয় পাই। আমি ছাদে চলে যাই। এক ঝাঁক পায়রা রেনিয়ে, আম গাছে বড় বড় আম ঝুলছে, গরুগুলো বসে আছে মাটিতে, জাবর কাটছে। হঠাৎ মনে হলো সেদিনের আটাগুলো স্টোর রুমে চালের বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম, পাকলো কি না খোঁজ নেওয়া দরকার। কানে হাত দিয়ে চিৎকার চেঁচামেচি এড়িয়ে গিয়ে স্টোর রুমে ঢুকি। অন্ধকার, হাতড়ে চালের বস্তা খুঁজি। ভেতরে আটা পেকে নরম তুলতুলে হয়ে আছে। 2টো তেলাপোকা পায়ে পড়ে উড়ে পালিয়ে যায়। বাইরে আসি, বারান্দায় যাই। ওখানে থামের আড়ালে মালতী দি বাবলু ভাইয়ের জামা খুলে পিঠের দাগে হাত বোলাচ্ছেন। আমার কান্না পায়, আমার ভীষণ কান্না পায়। মালতী দি উপর হয়েছেন, তার জামার বড় গলার ভেতর দিয়ে বুকের খানিকটা আমার চোখে পড়ে।
আমার মরে যেতে ইচ্ছা করছে, আমি মরে যাব। দেখো, এই রকম গনগনে দুপুরে একদিন আমি ঠিক মরে যাব। আমি আবার ছাদে যাই, আমার হাতে পাকা আতা। আমি আতাটার নরম অস্তিত্ব টিপে টিপে পরখ করি, মাথার দিকটায় দাঁত বসাই। 2 দাঁত না থাকা সত্ত্বেও আমি আতাটাকে ফুটো করতে সক্ষম হই। চুষে চুষে ভেতরের নরম দানা দানা সাদা ঘন দ্রবণ আমি মুখে আনি। আমার কান্না শুকিয়ে আসে। একটা বিচি মুখে এসে গেলে কল্পনার জগৎ ছেড়ে বাস্তবে আসি। আমার মনে পড়ে যে এই আতার আসল মালিক লাভলি। লাভলিকে ছাড়া আমি কিছুতেই একা একা এই আতা খেতে পারি না। আমি নিচে যাই। ঝড় থেমে গেছে, ছোট মা এখন কাঁদছেন। ঝড়ের পরে বৃষ্টি হয়, এটাই নিয়ম। ডাবলু ভাই এখন বড় মার জিম্মায়। মালতী দি তাকে সাহায্য করছেন। এখন বাবলু ভাইয়ের পিঠে সর্ষের তেল মাখা হচ্ছে। লাভলিকে বলি, আয়। কি? আমি আতা দেখাই। লাভলি চলে আসে। আমরা আবার ছাদে যাই। আমি আতার বোটা ধরে টান মারি, একটা শিকড়ের মতো বের হয়। আতাটাকে চাপ দিয়ে 2 ভাগ করি, 1 ভাগ তুলে দিই লাভলির হাতে। আকাশে মেঘ গুড় করে ডাকে, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো, লাভলি বলে। আমি বলি, আমিও ভিজবো। ছোট মা মেরে হাড় গুঁড়ো করে দেবে, লাভলি বলে। আমি বলি, দিবে না, ঘামাচি হয়েছে। বড় মা বলেছেন ঘামাচি হলে বৃষ্টিতে ভিজতে হয়। আকাশটা হঠাৎই কালো হয়ে এলো, বৃষ্টি আসবে। লাভলি দৌড়ে দোতলায় গেল, পেছনে পেছনে আমি। সে চিৎকার করে উঠল, বড় মা, বৃষ্টি আসছে, আমরা বৃষ্টিতে ভিজবো, ঘামাচি ভালো হয়ে যাবে। বড় মা বললেন, বেশিক্ষণ ভেজো না, ঠান্ডা লাগাবে না, মাবলুকেও বৃষ্টিতে গোসল করতে বলো। উফ, আকাশ ভেঙে বৃষ্টি নামলো, তীরের মতো এসে বিঁধছে আমাদের শরীরে। একটু পরে বাবাও এসে হাজির। চশমাটা খুলে সিঁড়ির কাছে রেখে চলে এলেন খোলা ছাদে। একটু পরে এলেন বাবলু ভাই। তিনি চিলে কোঠার দরজায় দাঁড়িয়ে রইলেন, চোখে এখনো জলের দাগ। ডাবলু ভাই এসে যোগ দিলে আমাদের আনন্দ অনেক বেড়ে গেল। লাভলি ছাদে এসে পড়া দেবদারুর ডাল থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে নর্দমার স্রোতে ফেলতে লাগলো। বড় মা এলেন ছাতা হাতে। তিনি ছাতা মাথায় ছাদে এলেন, বললেন, ছাতায় বৃষ্টি পড়ে আমার খুব ভালো লাগে। ছোট মাও এলেন, তিনি বৃষ্টিতে ভিজবেন না, এটা তার ভাব গাম্ভীর্যের সঙ্গে যায় না। তিনি বাবলুর কাছে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, যা বাবলু, বৃষ্টিতে ভেজ, ঘামাচি সেরে যাবে। বাবলু বলল, না। একটু পর আমরা দেখলাম বাবলু ভাইয়ের পিঠে ছোট মা ঘামাচি টিপে দিচ্ছেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁতে ঠকঠক করে কাঁপুনি শুরু হলো। বড়মা বললেন, বাবলু, হয়েছে, যাও নিচে যাও, বাথরুমে গিয়ে গোসল সেরে নাও। বড়মা আমার মাথার চুল গামছা দিয়ে মুছে দিলেন। আমার মাথায় নারকেলের তেল মেখে থুতনিটা ধরে চুল চিরুনি দিয়ে আঁচড়ে দিতে লাগলেন। তারপর ট্যালকম পাউডার এনে পাফ দিয়ে মাখিয়ে দিলেন আমার মুখে, গলায়, পিঠে। একটু পর লাভলিও এসে সে দলে যোগ দিল। বড়মা তার চুলে গামছা বেঁধে দিলেন, বললেন, চোখে কাজল দিবি লাভলি, যা, অন্তত টিপ পরিয়ে দিই, তুই যা সুন্দরী, কার না কার নজর লেগে যাবে। বড়মা নিজেই ল্যাম্পোর উপরে সর্ষের তেল মাখা কাজলধানি ধরে কাজল বানান। সেই কাজলের একটা থ্যাবড়া টিপ তিনি পরিয়ে দিলেন লাভলির ছোট্ট কপালে। 6 সকাল থেকেই আকাশ অন্ধকার, সারা আকাশে ছাইরঙা মেঘ, সূর্যের দেখা নেই। ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো 8টার দিকে। স্কুলে যাওয়ার উৎসাহ আজ আমাদের আরও বেশি, কারণ ছাতা নিয়ে স্কুলে যাওয়া যায়। আমরা 3 ভাই একটা ছাতার নিচে আশ্রয় নিই। মাঝখানে থাকি আমি, আমার 2 পাশে বাবলু ভাই আর ডাবলু ভাই। ছাতায় বৃষ্টি পড়ার শব্দ ভালো লাগে, বাতাসের ঝাপটা আসে, ছাতার নিচে দিয়ে বৃষ্টির ছাট এসে আমাদের ভিজিয়ে দেয়। আমাদের বই খাতা আমরা নিয়েছি প্লাস্টিকের ব্যাগে। ডাবলু ভাই তার মাথাতেও একটা পলিথিন বেঁধে নিয়েছেন। 3 ভাই কোনো রকমে হেঁটে হেঁটে চলেছি স্কুলের দিকে, কিন্তু আমাদের গতি বড় ধীর। ডাবলু ভাই বললেন, আমার মাথায় পলিথিন আছে। আমি দৌড় ধরলাম, তোমরা ছাতা নিয়ে আসো। বাবলু ভাই বললেন, এই ডাবলু, ভিজে গেলে জ্বর আসবে, তখন বুঝবি ছোট মা পিঠে ছাতার ডাঁটি ভাঙবে। কে শোনে কার কথা? ডাবলু ভাই ছাতার নিচ থেকে বেরিয়ে গেলেন। আমি আর বাবলু ভাই এক ছাতার নিচে 2 জন। এবার আমাদের হাঁটার গতি বাড়ল। ডাবলু ভাই ছুটে চলেছেন। রাস্তার অবস্থা ভালো নয়, এখানে ওখানে পানি জমে আছে, কোথাও কোথাও পথ খুব পিচ্ছিল, সাবধানে পা ফেলতে হচ্ছে। পায়ে বাটার চামড়ার স্যান্ডেল শুধু ভিজে গেছে তাই নয়, কাদা লেগে স্যান্ডেল আর পা একাকার। কোনটা স্যান্ডেল কোনটা পা আলাদা করা যাচ্ছে না। বাবলু ভাই বললেন, মাবলু, সাবধান, এই জায়গাটা ভীষণ পিছলা, পড়ে যাবি। বলতে না বলতেই তিনি স্লিপ খেলেন।
সামনের দিকে চলে গেল তার পা, পেছন থেকে পড়লো তার শরীর, ছাতা গেল উল্টে, বইয়ের ব্যাগ ছিটকে পড়লো আরেক দিকে। আমি এখন ছাতা ধরবো নাকি বাবলু ভাইকে ধরবো? বাবলু ভাইকেই আগে ধরা কর্তব্য বলে মনে করলাম। বাবলু ভাই বলে চলেছেন, কিছু হয়নি, কিছু হয়নি, ব্যথা পাইনি। ওদিকে বাতাসের ঝাপটা উঠলো এক পশলা, অমনি ছাতা গড়াতে শুরু করলো। আমি বাবলু ভাইকে ছেড়ে ছাতার দিকে দৌড়াতে লাগলাম। অমনি পা পিছলে নিজেই চিৎপটাং। দুই ভাই কাদামাখা শরীর নিয়ে উঠলাম, ছাতা কুড়িয়ে আনলাম আমি। সামনে পথের ধারের একটা গর্ত, সেখানে টলটলে পানি জমে আছে। তার পাশে বইপত্র রেখে ছাতাটা বন্ধ করে শুইয়ে দিয়ে আমরা হাত মুখ পরিষ্কার করতে লাগলাম গর্তের পানি দিয়ে। শার্টের একটা জায়গায় বেশি কাদা লেগেছে, সেই জায়গাটা ধুয়ে নিলাম। তারপর বন্ধ ছাতা হাতে নিয়ে দুই ভাই বৃষ্টিতে ভিজতে ভিজতে চলতে লাগলাম স্কুলের পথে। ঝুম বৃষ্টি হলো, বৃষ্টিতে সামনের দৃশ্যপট অস্পষ্ট হয়ে এসেছে। আমাদের গায়ের নোংরা কাদা সব ধুয়ে যাচ্ছে। স্কুলে পৌঁছানো গেল, বারান্দায় উঠলাম। গা মাথা শার্ট থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো বারান্দায়। শার্ট তো গায়ের সঙ্গে লেপ্টে আছেই। ডাবলু ভাই আগেই এসেছেন। স্কুলে আজকে উপস্থিতি খুব কম। বাংলার গণি স্যার বারান্দায় এসে বললেন, এই তোদের কোনো কাজকাম নাই, তোরা আজকাল স্কুল আসছিস কেন? যা, আজকে ছুটি, আজকাল রেনি ডে। এই সময় বিশু এসে হাজির। বিশু আমার ক্লাসেই পড়ে। তার হাতে একটা বড় কচু পাতা, সেই কচু পাতা দিয়ে মাথাটা মোটামুটি শুকনোই রাখতে পেরেছে। আমার পা ফ্যাকাশে হয়ে গেছে, হাতের আঙুলগুলো রক্তশূন্য, দেবে গেছে, খাড়া খাড়া দাগ। বিশু বলল, চল মজা করি। স্কুলের পেছনের মাঠে পানিতে মাছ উঠছে, পিছনের পুকুরের সব দাঁড়কা মাছ মাঠে সাঁতার কাটতেছে, মাছ ধরি। আমি বললাম, মাছ ধরবো কিভাবে? বিশু বলল, গামছা দিয়ে ধরবো, দাঁড়া একটা ব্যবস্থা করতেছি, ডারকি আনতেছি, ডারকি পাতবো নালায়। আমি বললাম, ডারকি পাবি কই? সত্য কাকুর বাড়িতে আর ডারকি আছে মেলা। বৃষ্টিতে যাবি কিভাবে? বিশু বলল, একটা সাইকেল পাইলে ভালো হইতো, 5 মিনিটে আনা যাইতো। পিয়ন হবিবর চাচার সাইকেল আছে, ওই যে বারান্দায় পিলারের গায়ে হেলান দেওয়া, উনি কি দেবেন? বিশু বলল, সাইকেলে তালা দেয় নাই, কিছু বলার দরকার নাই, আমি যাবো আর আসবো। বিশু হবিবর চাচার সাইকেল বারান্দা থেকে নামিয়ে ফেললো। সে হাফ প্যাডেল সাইকেল চালাতে পারে। সিটের উপরে ডান বগল রাখতে হয়, 2 হাত 2 হ্যান্ডেলে। বাম পাশ দিয়ে উঠতে হয় সাইকেলে। বাম পা মাটিতে রেখে ডান পা ডান প্যাডেলে দিয়ে চাপ দিলে সাইকেল চলতে শুরু করে। তখন বাম পা তুলে বাম প্যাডেলে রাখতে হয়। আমিও পারি, আমাদের সব ভাই সাইকেল চালাতে পারে। ছোটো মা বলে দিয়েছেন আমার সব ছেলেকে 3টা কাজ পারতে হবে, সাইকেল চালানো, গাছে চড়া, সাঁতার কাটা। আমরা সাঁতার কাটা শিখেছি ফুলপুর স্কুলের পুকুরে। সাঁতার কাটা শেখার জন্য আমাদের পিঁপড়া খেতে হয়েছে। বাবলু ভাই ডাবলু ভাই আগে থেকে সাঁতার পারতেন, আমাকে নিয়ে চললেন পুকুরে। কালো পিঁপড়া ধরে পুকুরের পানিতে ভাসিয়ে দিলেন, আমি তখন কোমর পানিতে। তারপর বলল, যা ওই পিঁপড়াটা খা। আমি তো ভয়ে আর এগোই না। বাবলু ভাই আমার কোমর ধরে আমাকে ভাসিয়ে বললেন, 2 হাত দিয়ে পানি টান আর এগোতে থাক। তো ওই পিঁপড়া, ওই তো পিঁপড়া। আমি যতই এগোই পিঁপড়া ততই সরে যায়। একসময় ভাই কোমর দিলেন ছেড়ে, আমি ডুবে 1 ঢোক পানি খেয়ে ফেললাম। আমাকে ধরে তুললেন, বললেন, গাধা দাঁড়া, পায়ের নিচে মাটি আছে তো। এভাবে কয়েকদিন কসরত করতে করতে সাঁতার শেখা হয়ে গেছে। বিশু সাইকেল নিয়ে অদৃশ্য হয়ে গেল। বৃষ্টির ছাট কমে এসেছে, আমাদের গায়ে ভেজা কাপড় শুকাচ্ছে, ঠান্ডা লাগছে। হবিবর চাচা এসে দেখলেন সাইকেল নেই। তিনি চিৎকার করতে লাগলেন, আমার সাইকেল কেটা নিল, আমার সাইকেল কোটে। উপস্থিত ছাত্ররা বলে দিল, বিশু নিয়ে গেছে, এখনই আসবে, ডারকি আনতে গেছে। হবিবর চাচা তর্জন গর্জন করছেন, ভয়ে আমার কলজে শুকিয়ে আসছে। আজকে যে কি হবে! হবিবর চাচা একটা বিশাল কঞ্চি হাতে নিয়ে সেটা বাতাস কপিয়ে শূন্যে ঘোরাচ্ছেন। আসুক বিশু, ওর পিঠের চামড়া তুলে ফেলবো, ও গরু পেটা করবো, আসুক আগে। আমার সাইকেল নিছে, এত বড় সাহস, এত বড় সাহস! আর এই বৃষ্টিতে আমার সাইকেল ভিজা নষ্ট হইতেছে, ওর এত বড় সাহস! ডাবলু ভাই বারান্দা থেকে নামলেন, বৃষ্টির মধ্যে বাসার দিকে হাঁটতে লাগলেন। মিনিট 15 পর আমরা খবর পেলাম বিশু স্কুলের পেছনে নালার পানিতে ডারকি পেতেছে। খলবল করে মাছ ডারকিতে উঠছে। সবাই মিলে স্কুলের পেছনে ছুটতে লাগলাম। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, আকাশ ফর্সা হতে শুরু করেছে।
হবিবর চাচাও স্কুলের পেছনে গেলেন। এই সময় ডাবলু ভাই সাইকেলটা এনে বারান্দায় পিলারের সঙ্গে রেখে দিলেন। পরে আমি ডাবলু ভাইয়ের কাছে বিবরণ শুনেছিলাম। হবিবর চাচা স্কুলের পেছনে, পুরা মাঠে হাঁটু পানি। সত্যি পানিতে পুঁটি মাছ, দারকা মাছ, খলসে মাছ, কই মাছও থাকতে পারে। বিশু ডারকি তুলল, বাঁশের খাঁচা ভরা মাছ। সেই খালুইও এনেছে বাড়ি থেকে। সে মাছ বের করে করে খালুইয়ে রাখছে। জ্যান্ত মাছ দেখে হবিবর চাচা সব ভুলে গেলেন। বললেন, এই এই কই মাছটা ধর, ওইটা লাফ দিবে তো। এপাশ থেকে ডাবলু ভাই চেঁচিয়ে বললেন, হবিবর চাচা, এই তো আপনার সাইকেল পিলারের সঙ্গে রাখা। কে বললো আপনার সাইকেল বিশু নিছে? বিশু তো এইখানে সকাল থেকেই মাছ ধরছে। হবিবর চাচা বললেন, আরে থো তোর সাইকেল, আগে মাছ ধরি। কোত্থেকে গামছা এসে গেল। আমরা মাঠের পানিতে গামছা পেতে ছেঁকে ছেঁকে মাছ ধরতে লাগলাম। মাছ ধরা সেরে বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। আমাদের ভাগে 100 মতো মাছ জুটেছে। ডাবলু ভাই গেঞ্জি খুলে সেই গেঞ্জিতে করে মাছ নিয়েছেন। এখন বাড়ি ঢুকবো কেমন করে? ছোট মাছকে রুটি বেলনা দিয়ে আমাদের পিঠে ভাঙবেন। এর কোনো অনর্থা হবেই না। ডাবলু ভাই বললেন, মাবলু, তুই মাছ নিয়ে উপরে যা, পা টিপে টিপে যাবি, পাকঘরে মাছ রাখবি। তারপর তুই ঘরে ঢুকে আমাদের কাপড় আর গামছা আনবি। আমরা নিচের টিউবওয়েলে গোসল সেরে শুকনো কাপড় পরে দোতলায় উঠবো। মাকে বলবি ক্লাস হয়েছে, আমরা ক্লাসরুমে বসে ক্লাস করেছি। আমি বলি, মাছ কুটবে কে? ডাবলু ভাই বললেন, মালতী দিকে ডেকে আনতে পারবি না? মালতী দি নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীর বিবশ হয়ে পড়ে। আমি মন্ত্রমুগ্ধ সাপের মতো ডাবলু ভাইয়ের শার্টে 100 মতো মাছ নিয়ে দোতলায় পা টিপে টিপে উঠতে থাকি এবং দোতলার সিঁড়ির শেষ ধাপটায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটো মাছ সামনে পড়ে যায়। আমার সারা শরীরে কাদা, গায়ের পানি গায়ে শুকিয়ে গেছে। এক হাতে মাছ যোগ শার্ট, আরেক হাতে পলিথিন ব্যাগে বই খাতা। ছোটো মা বললেন, এই চোরের মতো উঠছিস কেন? হাতে কি? আমি কোনো রকমে মুখ খুলি, মাছ কই পেলি? আমরা ধরেছি। কই ধরেছিস? স্কুলের মাঠে। ছোটো মা বললেন, দেখি কি মাছ। তিনি ডাবলু ভাইয়ের শার্টটা মেলে ধরলেন। তার চোখ চিকচিক করে উঠল। বললেন, কই মাছও আছে দেখি। কই মাছগুলো তো লাফাচ্ছে, এগুলো জিইয়ে রাখবো। পুঁটি দাঁড়কাগুলো এখনই কুটে ফেলি, চচ্চড়ি করব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে যা যা গোসল করে ফেল। ঠান্ডা লেগে জ্বর এসে গেলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। ওই 2 ভাই কই? ওদেরকেও তাড়াতাড়ি টিউবওয়েলে গোসল সেরে ফেলতে বল। আমি খুশিতে লাফাতে থাকি। দৌড়ে ঘরে গিয়ে আলনা থেকে আমাদের 3 ভাইয়ের কাপড় নিয়ে 2 সিঁড়ি একবারে টপকাতে টপকাতে নিচে নামি। বলি, বাবলু ভাই, ডাবলু ভাই, ছোটো মা মাছ দেখে খুশি হয়েছেন, আমাদের গোসল করে উপরে যেতে বলেছেন। বাবলু ভাই বলেন, যা ভুল মারছিস। না বাবলু ভাই, সত্যি বলছি, আল্লাহর কিরা, আল্লাহর কিরা। 3 জনই একসঙ্গে গোসল করি টিউবওয়েলের নিচে বসে। একটু পরে বারান্দায় দাঁড়িয়ে দেখি আকাশে রংধনু উঠেছে। লাভলি, আমি, বাবলু ভাই, ডাবলু ভাই অবাক হয়ে রংধনু দেখি। একটা বড় বয়ামে কই মাছ জিওল রাখা হয়েছে পানিতে। একটু পরপর আমি গিয়ে দেখি মাছগুলো কি করছে। ছোটো মা বাটিতে বসে পুঁটি মাছগুলো কাটছেন। ছাই দিয়ে মাছগুলো মাখা হয়েছে। দারকা মাছ কুটতে হবে না, এগুলো একেবারে ঘষে ঘষে ধোয়া হবে। আমার মনে হয় ছোটো মাকে বলি, ছোটো মা, মাছ কোটার জন্য কি মালতী দিকে ডেকে আনবো? কিন্তু বুক কাঁপে। মালতী দির নাম আমি মুখে আনতে পারি না। রাতের খাবারে আমাদের নিজেদের ধরা মাছের চচ্চড়ি আসে। এর চেয়ে সুস্বাদু ছোটো মাছ আমি আমার জীবনে আর খাইনি। 7 ফুলপুরে শীতকাল ছিল ভয়াবহ। মাঝে মধ্যে 3-4 দিন সূর্যের দেখা পাওয়া যেত না। আমরা সার্কেল অফিসারের কোয়ার্টারের পূর্বে পাশে বাগান করেছিলাম। সেই বাগানে ফুলকপি, বাঁধাকপি, শালগম, টমেটো আর ধনিয়ার চাষ করা হতো। ফুলকপি বাঁধাকপির চারা লাগানো হতো। রোজ বিকেলে আমরা বালতিতে করে পানি টেনে নিয়ে গিয়ে বদনার নল দিয়ে গাছের চারায় পানি দিতাম। বাবলু ভাই বললেন, এত কষ্ট করে বালতিতে পানি টানার কোনো মানে হয় না, আমরা সাইফন পদ্ধতিতে পানি নিয়ে যাব কলতলা থেকে। কিন্তু অত বড় পাইপ জোগাড় করা গেল না। শেষে বাবলু ভাই আবিষ্কার করলেন বাংলা পদ্ধতি। কলা গাছের বাকল খুলে এনে জোড়া দিয়ে টিউবওয়েলের মুখ থেকে বাগান পর্যন্ত একটা চ্যানেল বানানো হলো। আমরা পালা করে টিউবওয়েলের হাতলে চাপ দিই, পানি গড়গড়িয়ে বাগান পর্যন্ত যায়। কিন্তু গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা করা গেল না। ড্রেন বানিয়ে মাটি ভেজানোর চেষ্টা করা হলো। আতিয়ার মামা প্রাণান্তকর চেষ্টা করলেন। কুয়াশা কেটে গিয়ে রোদ উঠতে শুরু করলো।
তখন আবার সেই ছোট্ট চারাগাছগুলোর জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে। এবারও সহায় হলো সেই কলা গাছের বাকল। প্রতিটা গাছের দক্ষিণ দিকে এক টুকরা করে কলা গাছের বাকল দিয়ে শেডের ব্যবস্থা। গাছ বড় হতে লাগলো। সকালবেলা ছোট ছোট ফুলকপি, বাঁধাকপির নীলচে সবুজ নধর কান্তি পাতায় শিশির জমে থাকে। রোদ পড়ে সেসব ঝিকমিকিয়ে ওঠে। সবচেয়ে সুন্দর ছিল ধানের গাছ। চিকন চিকন পাতাগুলো নকশার মতো। সাদা সাদা ফুল যখন ফুটতে শুরু করলো, মনে হতো এর চেয়ে সুন্দর দৃশ্য বুঝি এই জীবনে আর কিছুই দেখবো না। শীতকালে স্কুলে রেজাল্ট দেওয়ার দিন এগিয়ে আসতে লাগলো। বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, আমাদের ক্লাস নেই। সকালবেলা আমরা বসে থাকতাম বারান্দায়, মাদুরে ছোট ছোট টুলে। পূব দিক থেকে আসা রোদ গাছের পাতায় আলপনা আঁকতো আমাদের গালে। দুই মায়ের হাতে বোনা লাল রঙের সোয়েটারে বড় মাও একটা টুল নিয়ে এসে বসতেন আমাদের পাশে। তার হাতে থাকতো চায়ের কাপ, সেই কাপের কোনা ভাঙা। চায়ের উপরে ভাসতো দুধের স্বর। বড় মা টোস্ট বিস্কুট ভালোবাসতেন। পিরিচের এক কোণে টোস্ট বিস্কুট থাকতো। লাবলি গিয়ে সেই চায়ের শেষ তলানিটা আঙুল ডুবিয়ে খেত। রেডিওতে গান হতো আব্দুল আলিমের, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে। কিন্তু আমার বুক কাঁপছে। ডাবলু ভাই বললেন, পরশু তো রেজাল্ট দিবে, এবার আমি ফার্স্ট হতে পারবো না। আমি থার্ড বয়, রেজাল্ট নিয়ে আর বাসায় আসবো না, বাসা থেকে পালিয়ে যাব। আমি বললাম, বাবলু ভাই তুমি ফার্স্ট হবেই। আমি তো ফার্স্ট হতে পারি না, আমার রোল 3, এবার মনে হয় তাও হবে না, ফেল করব। চোখ মুখ শুকিয়ে আমসি হয়ে আছে। রেজাল্টটা না দিলে কি হয়? তার আগে যদি ভূমিকম্প এসে স্কুল বিল্ডিংটা গুঁড়িয়ে দিত, সব পরীক্ষার খাতা, নম্বরের খাতা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তো, তাহলে বেশ হতো। কিন্তু আমার শত প্রার্থনাতেও কোনো কিছুতে সামান্য ভাঁজও পড়ে না। ফল বেরোনোর দিন এসে যায়। সকালবেলা গরম ভাত গিলে আমরা 3 ভাই বেরিয়ে পড়ি স্কুলের দিকে। আমি ক্লাস 2, বাবলু ভাই 5 আর ডাবলু ভাই ক্লাস 4। যার যার ক্লাসরুমে গিয়ে ঢুকি। সারাক্ষণ আল্লাহকে ডাকছি, হে আল্লাহ তুমি রহম করো, এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকাও। আর কারো তো কোনো সমস্যা নেই, তাদের তো ছোটো মা নেই, ছোটো মার হিস্টেরিয়া রোগ নেই। ছেলের রেজাল্টের ঘরে প্রথমের জায়গায় দ্বিতীয় লেখা দেখলেই আর কারো মা তো পাগল হয়ে যান না। আল্লাহ তুমি এই গরিবের মুখের দিকে তাকাও, তাকে ফার্স্ট বয় বানিয়ে দাও। আমাদের বাংলার আপা কুসুম এলেন। তার গায়ে হলুদ চাদর, চোখে সোনালি ফ্রেমের চশমা। তিনি ফল ঘোষণা করার জন্য খাম খুললেন। প্রথম হয়েছে মোহাম্মদ শহীদুর রহমান, দ্বিতীয় আমি ফার্স্ট হয়েছি। আমি ফার্স্ট হয়েছি, কি আশ্চর্য ঘটনা! আমার মতো বোকাশোকা ভীতু ছেলে ফার্স্ট হয়ে গেছে। একটু পরে ডাবলু ভাই ক্লাস 4 থেকে আমাদের ক্লাসরুমে ছুটি এলেন। মাবলু তুই নাকি ফার্স্ট হয়েছিস, আমাদের ক্লাসে মোজাফফর স্যার বললেন। এই স্কুলে এবার আজব এক ঘটনা ঘটেছে। 3 ক্লাসে ফার্স্ট হয়েছে এক বাড়ির 3 ছেলে, 3 ভাই। তিনি কুসুম আপার সামনেই ক্লাসে এসে আমাকে কোলে তুলে ফেললেন। বললেন, তোকে আর হাবলু বলে ডাকবো না রে। কুসুম আপা হেসেই কুটি কুটি, মশিউর তুমি কি শহীদুরকে হাবলু বলে ডাকো কেন? ও মোটেও হাবলু নয়, ও হলো আমাদের ক্লাসের জুয়েল। আমরা 3 ভাই তাইরে নাইরে না করে ছুটতে ছুটতে স্কুল থেকে বাড়ির দিকে আসতে লাগলাম। আমাদের 3 জনের হাতে প্রোগ্রেস রিপোর্ট, প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার। বাসার গেট পেরিয়ে ঠান্ডা সিঁড়ি লাফিয়ে উঠে গেলাম। ছোট মা, ছোট মা! 3 জনই ছোট মাকে গিয়ে হাতের রেজাল্ট শিটটা ধরিয়ে দিলাম। ছোট মা বললেন, সেকেন্ড কে হয়েছে? কেউ হয়নি ছোট মা। থার্ড কে হয়েছে? কেউ হয়নি ছোট মা। আরও খারাপ? না ছোট মা, 3 জনই আমরা ফার্স্ট হয়েছি। খুব ভালো খবর, আলহামদুলিল্লাহ। এখন বাবলুর বৃত্তির রেজাল্ট ভালো হলেই হয়। যাও পড়তে বসো। এখন কি পড়তে বসবো, ক্লাসই তো শুরু হয় নাই। ছোট মা বললেন, ডাবলু তুমি বাবলুর বইগুলো নিয়ে নাও। মাবলু তুমি ডাবলুর আগের বছরের বইগুলো বার করে নাও। বাবলু তুমি ক্লাস 6-এর বইয়ের জন্য ফুলপুর স্কুলের ফিজিক্যাল টিচার লতিফ স্যারের বাড়ি যাবে। তার মেয়ে এবার 7-এ উঠবে, তার বইগুলো নিয়ে আসবে, আমি কথা বলে রেখেছি। আমার মনটা খারাপ হলো খানিকটা। আমি জীবনেও নতুন বই পাই না। ডাবলু ভাইয়ের বই আমার জন্য রেখে দেওয়া হয়, আমি সেই পুরনো বই পড়ি। আমি নতুন জামা কাপড়ও পাই কম। ডাবলু ভাইয়ের জামা আর জুতা ছোট হয়ে গেলে সেগুলো পাই আমি। আরও যখন ছোট ছিলাম তখন আমার এক জোড়া লাল রঙের জুতা ছিল। বড় মা আমাকে বিকেলবেলা জুতা মোজা পরিয়ে দিতেন, একটা গ্যালেস প্যান্ট পরাতেন। নেভি ব্লু কালারের সেই গ্যালেস প্যান্ট থেকে দুটো ফিতা আমার 2 কাঁধের উপর দিয়ে পিঠে চলে গিয়ে গুণ চিহ্ন আঁকত। তখন লাভলি কেবল হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে।
সেই জুতা মোজা পরে গ্যালেস প্যান্ট পরে আমরা নিচে যেতাম পাখির গান শুনতে। নিজেকে খুব সাহেব সাহেব লাগতো। অফিসার লোকেরা, পিয়ন মামা, চুনিলাল কাকু আমাকে দেখে খুশি হয়ে উঠতেন, বলতেন মাবলু বাবুকে তো একেবারে সাহেব সাহেব লাগছে। আমি বলতাম আমাকে মাবলু বাবু বলবেন না, আমাকে মাবলু সাহেব বলবেন। কেরানি সাহেব তার টেট্রনের শার্ট আর ধূসর রঙের টেট্রনের প্যান্ট দিনের পর দিন এই এক পোশাকই পরতেন, কিন্তু তা কখনো মলিন হয় না। পিঠটা ছিল একটু কুঁজো, ছড়া বলতে শুরু করতেন। খোকা যাবে শিকার করতে দূর গায়ের বনে, লাল জুতা লাল মোজা দেশেন বাবা কিনে। কি মারবে কি মারবে এইটুকু ছেলে, ব্যাং মারবে ছুঁচো মারবে সামনে ধরে দিলে। ছোট্ট লাভলি, ধরা যাক তখন তার বয়স 2 কি 2.5, ফট করে বলে ফেলতো, মাবলু ভাইয়ের জুতা তো বাবা কিনে দেয়নি, ওগুলো ওর নিজের নয়, ওগুলো ডাবলু ভাইয়ের। আমার মন খারাপ হতো। আমি লাভলিকে বলতাম, লাভলি তোকে এত কথা কে বলতে বলেছে? আর সারাক্ষণ একটা কথা ভাবতাম, জুতা কেন ছোট হয়, জামা কেন ছোট হয়? এই পৃথিবীতে সময় গড়ালে সবাই বড় হয়। জামা আর জুতার ছোট হওয়ার দরকার কি? তারা বড় হলেই তো পারে। পুরনো বই পাওয়ার দুঃখ ভুলে ভালো ফল করার গৌরবে খইয়ের মতো ফুটতে ফুটতে আমরা চললাম সিঁড়ির দিকে। নিচে বাবা অফিস করছেন, তাকে আমাদের রেজাল্ট জানাতে হবে। লাভলি ওই অসময়ে পড়তে বসলো, চেঁচিয়ে পড়তে শুরু করলো, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে চাই। বাবার অফিসে গেলাম আমরা। তহসিলদার চাচা বেরিয়ে গেলেন। অফিসের সামনে ভিড়, বাইরে অনেক সাইকেল। বড় ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। সার্কেল অফিসারের রুমে কানুনগো সাহেব। তার গায়ের রং কুচকুচে কালো, আর কপালে একটা বড় উঁচু গোটা। তার চুল থেকে তেল বেয়ে বেয়ে পড়ছে। সাদা ব্যাপারী শার্টের কলারের কাছে তেলের দাগ। বাবা, আমরা 3জনই ফার্স্ট হয়েছি। কানুনগো সাহেব বলে উঠলেন, সাবাস বেটারা সাবাস, যেমন বাপ তেমন বেটা। বাবা বললেন, আমি তো ওদের লেখাপড়া দেখি না, ওর ছোট মা দেখে। কানুনগো সাহেব বললেন, আম গাছ থেকে আমই হয়, গাব গাছ থেকে গাব। বাবা খুব খুশি হলেন, বললেন তাহলে তো অফিসের সবাইকে জিলাপি খাওয়াতে হয়। তিনি তার পিয়ন আবুল কাশেমকে পাঠালেন হরিঘোষের দোকানে জিলাপি আনতে। বাঁশের খাঁচায় পেপার বিছানো, এ হলো জিলাপির প্যাকেট। আবুল কাশেম ভাই জিলাপি নিয়ে এলেন, 2 সেট জিলাপি। বাবার অফিসের লোকেরা খেলেন, দোতলাতেও এলো। আমি জিলাপি খেতে খেতে জিলাপি আনা বাঁশের ঝুড়িটার ভেতর থেকে পত্রিকা বের করে পড়তে লাগলাম। আনারকলি সিনেমার বিজ্ঞাপন পূর্ণ প্রেক্ষাগৃহে চলিতেছে। সেদিন রাতে আমাদের বাসায় পোলাও আর রোস্ট রান্না হলো, মুরগির রোস্ট। আমাদের এই সরকারি বাসার নিচে ইট দিয়ে 2 হাত উঁচু একটা মুরগির খোয়ার আমরা বানিয়েছিলাম। উপরে ছিল ড্রাম কাটা লোহার ছাদ। সেই খোয়ারে 14টা মোরগ মুরগি আর 7টা হাঁস ছিল। মোরগ ছিল 1টা, মুরগি 10টা। 3টা ছিল খাসি করা মোরগ। আতিয়ার মামা মোরগ ধরে ধরে খাসি করে দিয়েছিলেন। সেই খাসি করা মোরগ 3টা বেশ বড়সড় হয়ে উঠেছিল। আমাদের বাগানের মোরগ ফুলের মতোই ছিল তাদের ছুটি। 2টো মোরগ জবাই করা হলো, আতিয়ার মামা জবাই করলেন। তার সঙ্গে মোরগ ধরার গৌরব আমি অর্জন করলাম। 2 পা 2 পাখা 2 হাত দিয়ে চেপে ধরতে হয়। রোস্ট করার জন্য মোরগ দুটোর চামড়া ছাড়িয়ে ভেতরের নাড়িভুড়ি বের করে নিয়ে 2 মা মশলা মাখালেন। তারপর সেলাই মেশিন থেকে সুতার গুটি এনে মোরগ দুটোকে সেলাই করে দিলেন। আমরা খাওয়ার সময় পাতে সেই সুতা পেলাম। সুতা খুলে নিয়ে মুরগির রোস্টের মিষ্টি ঝোলওয়ালা আঙুল চাটতে লাগলাম চটচট করে। আমি এবার ফার্স্ট হয়েছি। আনন্দে বাড়ির নিচে আমাদের করা সবজি বাগানে যাই একা একা। তখন সকাল 9টা কি 10টা। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ধনিয়া গাছের সাদা ফুলগুলোর দিকে। ফুলকপি ফুলে ফুলে উঠেছে। বাঁধাকপির পাতায় তখনও সকালের শিশির টলমল করছে। ওদিকে জাংলায় উঠেছে কচি সবুজ লাউ ডগা। তার হলুদ ফুলের উপরে প্রজাপতি উঠছে। সাদা একটা প্রজাপতি ওই ওধারে টমেটো গাছের উপরে বসে আছে। পাখা দুটো কেমন বন্ধ করে আর খোলে। বেড়ার দিকে একটা বতুয়া শাকের গাছ অযত্নে বেড়ে উঠেছে, কিন্তু কি যে তার স্বাস্থ্য। ওদিকে কতগুলো জংলি টমেটো গাছ। আমরা এই গাছ লাগাইনি, কোত্থেকে যে বীজ এসে পড়েছে। সেই গাছের টমেটোগুলো ছোট ছোট, বড়ইয়ের সমান। একা একা কথা বলি, তেপান্তরের মাঠ পেরিয়ে চলেছি অজানা রাজ্যে।
সেখানে এক সোনার পালঙ্কে একটা রাজকন্যা ঘুমিয়ে আছে। তার পায়ের কাছে সোনার কাঠি, মাথার কাছে রূপার কাঠি। সোনার কাঠির জায়গায় রূপার কাঠি আর রূপার কাঠির জায়গায় সোনার কাঠি রাখলাম। রাজকন্যা জেগে উঠল, মিষ্টি করে হেসে বলল, তুমি কে গো? রাজকন্যাটা দেখতে বিলকিসের মতো, আমাদের ক্লাসের বাপ্পির বড় বোন। ওদের বাড়ি গিয়েছিলাম কসমস ফুলের বীজ আনতে। ওদের বাগানে কি সুন্দর কসমস ডালিয়া ফুল ফোটে। বাইরে হাফ ওয়াল, গেট খুলে ভেতরে ঢুকে কলবেল বাজালাম। বেরিয়ে এলেন বিলকিস আপা। তখন বিকেলবেলা, কনে দেখা হলুদ আলো পড়েছে বিলকিস আপার মুখে। তাকে ঠিক রাজকন্যার মতো দেখাচ্ছিল। বিলকিস আপা বললেন, বাপ্পি? বাপ্পি তো বাসায় নেই ভাইয়া, কেন এসেছো? আমি বললাম, কসমস ফুলের বিচি নেব, আমাদের বাগানে লাগাবো। বিলকিস আপা বললেন, এখানকার বিচি আবার সামনের বছর বুনতে হবে। এই তোমার হাতে পায়ে এত ধুলা কেন? এসো আমাদের টিউবওয়েলে হাত পা ধুয়ে নাও। তিনি আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। কামরাঙা গাছের নিচে তাদের টিউবওয়েল পার, হলুদ পাতা ঝরে পড়ে আছে, গাছের চূড়ায় লাল রোদ। তিনি নিজ হাতে হাতল চাপলেন আর আমি হাত পা ধুতে লাগলাম। তিনি একটা তোয়ালে এনে বললেন, মুছে নাও। আমি হাত পা মুছে বললাম, আমি আসি। বিলকিস আপা বললেন, বসো, চা খাবে? আমি চা খাই না। বিস্কিট খাবে? না। লজ্জায় না বললাম। বিলকিস আপার সামনে টিকতে পারছিলাম না। এত সুন্দর করে কথা বলেন আর কীরকম একটা লাল রঙের টপসের নিচে চেকের শার্ট পরেছেন, এই রূপ আর ব্যক্তিত্বের ছটার সামনে টেকা মুশকিল। আমার কাজ আছে, আমি যাই বলে দৌড়ে বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে। এখন কল্পনার রাজকন্যা জেগে উঠল আমার সামনে, যে দেখতে হুবহু বিলকিসের মতো। সে বলল, কি গো, এতদিনে আমার কথা মনে পড়লো? আমি কতদিন তোমার পথ চেয়ে বসে আছি, এত দেরি করে কেন এলে? মালতী রানী বুঝি তোমাকে আটকে রেখেছিল? আমি লজ্জা পেলাম। যা, মালতীদি কেন আটকে রাখবে? উনি আটকে রাখবেন বাবলু ভাইকে। রাজকন্যা আমাকে কাছে টেনে নিল, আমার গলায় তার মালা পরিয়ে দিয়ে বলল, এই রে, বিয়ে হয়ে গেল, এখন তুমি আমার বর। আমাকে নিয়ে চলো তোমাদের বাড়িতে। আমার বাড়িতে? কেন? তুমি আমার বর, আমাকে নিয়ে যাবে না নিজেদের বাড়িতে? আমাদের বাড়ি তো এত সুন্দর নয়, আমি বরং এখানেই থাকবো। এখানে কোথায় থাকবে? তোমার সঙ্গে থাকবো। আমার সঙ্গে পালঙ্কে ঘুমাবে? এসো। তখন মনে পড়ল, আমরা গাইকে পাল দেখাতে নিয়ে গিয়েছিলাম, আমি আর আতিয়ার মামা। গাই নাকি গরম হয়ে গিয়েছিল। খুব পাড়ায় একটা ষাঁড় আছে, সেই ষাঁড়ের কাছে নিয়ে যেতে হবে আমাদের গাইকে। আতিয়ার মামা গরুর দড়ি ধরে হাঁটতে হাঁটতে বললেন, দুনিয়ার কি নিয়ম, গাইরে নিয়ে যাইতে হয় ষাঁড়ের কাছে। মুরগির লইয়া একটা মোরগ লাগে। মাবলু মিয়া, আপনারও বউ হইব, আপনি যাইবেন তার কাছে। সামনে রাজকন্যা, পালঙ্কে শয়ান, আমি কি তার সঙ্গে ঘুমোবো? কে রাজকন্যা? বিলকিস আপা? মালতী দি, নাকি অন্য কেউ? আনারকলির ববিতার মতো সুন্দরী সে। একা একা বাগানে হাঁটি, হাতে একটা কঞ্চি, রাক্ষস এলে তার সঙ্গে লড়তে হবে। কঞ্চি ঘোরাই আর গান করি। শীত শীত লাগে রে বড়, ভয় ভয় লাগে রে বড়, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, কাছে আয় না। ঢিসুম ঢিসুম ফুলপুর বাজারে রূপবাণী সিনেমা হলে বসে সিনেমা দেখছি। ছোট মা বড় মা আমাদের নিয়ে গিয়েছিলেন। ফাইট করার সময় শব্দ হয় ঢিসুম ঢিসুম। ডাবলু ভাই কোত্থেকে এসে হাজির। কিরে মাবলু, একা একা কি কথা বলিস? লজ্জা পেয়ে আমি দৌড় ধরলাম। বাইরে তখন কটকটিওয়ালা ঘন্টা বাজাচ্ছে। কতগুলো ভাঙা কাঠ জোগাড় করে রাখা আছে, সেগুলো দিয়ে কটকটি খাওয়া যাবে। আমি কাচের খোঁজে সিঁড়ির নিচে অন্ধকারে ঢুকে পড়লাম।